বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50-এ। জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনার শেরপুরে, জামালপুরের শহররক্ষা বাঁধে ভাঙন। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির সাময়িক বরখাস্ত, রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর, রাকিব হত্যা মামলায় গ্রেফতার হাজী সেলিম, মানিক ও সৈকত। দর্শক, আমন্ত্রণ সংবাদ প্রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারে তালিকা প্রকাশ করেছে। ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্বের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। এই তালিকায় ডক্টর ইউনূস ছাড়াও রয়েছেন আরও 2 জন বাংলাদেশি। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী ডক্টর রাজিয়া সুলতানা। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। বানের পানিতে ডুবছে ময়মনসিংহ, পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রান্নাবান্না, সুপেয় পানির সংকট চরমে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও কমেনি ভোগান্তি। বেশিরভাগ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎও। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে নেত্রকোনা ও শেরপুরে পানি কমলেও পানিবন্দী লাখো মানুষ। ময়মনসিংহে উজানের পানি নেমে নতুন নতুন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। বিশুদ্ধ খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ। খাওয়া কাদ্দি করতাই না, রুগী গরো, এই যে পানি লাগে আনি করতাই না। 2 দিন ধরে আমরা বাড়ি ঘরে পানি, বাড়ি ঘর থাকতে পারি না, ঘরে ধরে থাকতে পারি না। সবকিছু তলে এসে গরু বাছুরলে এখন রাস্তা আসি। 2-1টা গ্রাম ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। এটা ওই উত্তরের পানিটা সম্পূর্ণ এই এলাকায় প্রবাহিত হচ্ছে। নেত্রকোনায় অতি ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার দুর্গাপুর কলমাকান্দার পরে নতুন করে পূর্বধলা উপজেলার জারিয়া, ঘাগড়া ও ধলামুলগাঁও ইউনিয়নের 18টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় এখন 43 গ্রামের 28,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। শেরপুরে কয়েকটি নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। নালিতাবাড়ি ও ঝিনাইগাতির বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, নেই বিদ্যুৎও। এদিকে বন্যার পানিতে এ পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা ধরনের রোগ। ভারী বর্ষণে জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, সেতু, বসতবাড়ি সহ রয়েছে অনেক স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন। এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মির শাস্তি দাবিতে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে মানববন্ধন করে তারা। অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেন উর্মি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি।
জুলাই আগস্ট আন্দোলনে নিহত ৭৩৭ জন আর আহত হয়েছে ২২,৯০৭ জন, এমনটাই জানালেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, নিহত ও আহতদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির তথ্য মতে ৭৩৭ জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫০০ জনের তালিকা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়েও তথ্য চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। পর্যন্ত আমাদের যে তথ্য আমাদের কাছে যেটা আছে সেখানে ৭৩০ জন নিহত হয়েছেন, এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় ১৫০০-র উপরে, সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি। আহতের মধ্যে হলে প্রায় ২৩,০০০-এর মতো। আগামী ২ সপ্তাহের মধ্যে একটা গ্রুপ ডাক্তার আসতে পারে, বিশেষ করে যারা পা হাত ইঞ্জুরিগুলি বেশি হয়েছে, পিঠের ইঞ্জুরি হয়েছে, এগুলির ক্ষেত্রে তারা অর্থোপেডিকের এরা আসলে আমরা সেখানে আরেকটা সুযোগ আমরা হয়তো করতে পারবো। রাজধানীর পল্টন থানার এক হত্যা মামলায় সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে ৩ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেলে 4:30টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। এই সময় আদালতে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। দুপক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গেল বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক 704 জনের বিরুদ্ধে 14 সেপ্টেম্বর এ মামলা হয়। একজন হলো আমিনুল ইসলাম খান, তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আরও ছিল নজিবুর রহমান। এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআর এর চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে, তাদের পক্ষের আইনজীবী ছিল, উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। রোববার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে বিচারক মাহবুব রহমানের আদালত তাদের এ মামলায় গ্রেফতার আদেশ দেন। এ মামলায় অন্য 2 আসামি হলেন ঢাকা উত্তরের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। লালবাগ এলাকার আপনারা জানেন ত্রাস সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং আরেকজন কমিশনার ওই লালবাগের হাসিবুর রহমান মানিক এবং আরেকজন তানভীর আলম সৈকত, এই 3 জনকে আজকে তদন্তকারী কর্মকর্তা লালবাগ এলাকার আপনারা জানেন ত্রাস সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং আরেকজন কমিশনার ওই লালবাগের হাসিবুর রহমান মানিক এবং আরেকজন তানভীর আলম সৈকত, এই 3 জনকে আজকে তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তদন্তকারী কর্মকর্তার দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখে জেল হাজতে প্রেরণ করেন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, এখন পর্যন্ত 19টি আপিল দায়ের হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনো প্রস্তুত হয়নি। চাঞ্চল্যকর মামলা হওয়ায় অগ্রাধিকারের ভিত্তিতে পেপার বুক হওয়া উচিত, তা না হলে বাদী বিবাদী উভয়েরই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 19 জনকে আসামি করে 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। আলোচিত এ মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য রাজনৈতিক, তাই সঠিক পরিসংখ্যান নিশ্চিতে বিবিএস এর জন্য স্থায়ী নীতিমালা করার কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনিক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সভায় প্রায় 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বাকিটা জানাচ্ছেন এনআই নাহিদ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা বসে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। এদিন 24,412 কোটি 94 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেন তিনি। এ সময় সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, হাটিকামরুল থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প সহ অনুমোদন দেওয়া হয় কক্সবাজারের মাতারবাড়িতে পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প। প্রকল্প ব্যয়ে সরকারি তহবিল থেকে 7,746 কোটি 66 লাখ টাকা, প্রকল্প ঋণ সহায়তা থেকে 16,012 কোটি 33 লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে 653 কোটি 95 লাখ টাকা বরাদ্দ রাখা হয়। সভা শেষে এসব প্রকল্পের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে রাজনৈতিক প্রভাব আছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, এসব তথ্যের স্বচ্ছতায় পরিসংখ্যান বিভাগে করা হবে নতুন নীতিমালা। আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাশ হতে হবে। পিবিএস এর সক্ষমতা তো একদম খুব ভালো নয়। সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে। সোমবার একনেক বৈঠকে ব্যয় বৃদ্ধি ছাড়া আরও 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সময়ে দেশে অন্যান্য পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল। ব্যক্তিগত যাতায়াত, সময় ও অর্থ বাঁচানো সহ নানা কারণে যুব সমাজ ঝুঁকেছে বাইক ব্যবহারে। এদিকে বাইক চলাচলে সহায়তা করছে না ভারী যানবাহনের চালকরা। এতে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কে অসঙ্গতি নিয়ে শফিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা, কিন্তু মহাসড়কে তাদের জন্য এখনো নেই আলাদা কোনো লেন। উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা, যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো। মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই 2 চাকার এই যানের জন্যে। এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন। বাইকারদের অভিযোগ, ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী। এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার। এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের। লাইটের সমস্যার কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি। যখন দেখছি একটা লাইট সামনে থেকে আসে, যখন ওটা হাই বিমে থাকে, উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে, তখন অনেক সময় পাস হওয়ার ক্ষেত্রে আমাদের দূরের জিনিসটা আমরা দেখতে পাই না। ওদের গতি অনিয়ন্ত্রিত। ধরেন যেখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে, দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে। তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে, ওইটাকে ওনারা তোয়াক্কাই করে না। উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ। গাড়িতে হেডলাইটের ভিতরে 2 ধরনের বাতি থাকে। একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে, অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। কখন সে আপার পুশ করবে, কখন সে ডিপার পুশ করবে, এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন, এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস। সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ। বিশেষ করে মহাসড়ক যেখানে 4 লেন আছে, মাঝখানে ডিভাইডার আছে, সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে চালক যদি হাই বিম দিয়ে গাড়ি চলায়, অপোজিট ডিরেকশন থেকে যে 2 চাকার যানবাহন মোটরসাইকেল আসবে, তাদের কিন্তু এই অ্যান্টি গ্লেয়ারিংয়ের জন্য আমরা যে গ্লেয়ারিং ইফেক্টের কথা বলছি, অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না, এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না। ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে, এখানে কিন্তু একটা আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে।
ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে 375 সিসির বাইক, বেড়েছে বিক্রিও। সেই সাথে গত 6 মাসের পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় 2865টি মৃত্যুর মাঝে 847টি অর্থাৎ প্রায় 1/3 ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে। তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সেন্ট মার্টিন নিয়ে প্রশাসন থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা এবং দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু নয়। অতীতে এই নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যটনের ব্যাপারে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে। এই সিদ্ধান্ত নতুন কোনো আবিষ্কৃত কোনো সিদ্ধান্ত নয়। দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা চট্টগ্রাম মেরিন একাডেমি, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সোমবার সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। শাখাওয়াত আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা IMO নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তুষ্টির কথা তুলে ধরেন। নৌ উপদেষ্টা শিগগিরই তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। দুনিয়াতে সব জায়গায় সমস্যা থাকে, আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ, ওনাদেরকে নিয়ে বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে। কারণ এখানে দিজ আর অল টেকনিক্যাল পিপল, এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলি না, সর্বত্রই আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না, যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে। হবিগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংক PLC 226 শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের বাণিজ্যিক এলাকায় এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ফরমান আর চৌধুরী। পরে সিলেট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম দুয়ারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। ব্যাংকের কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে ও নির্ভয়ে এই ব্যাংকে ব্যবসা করতে পারেন। আপনাদের ডিপোজিটকৃত অর্থ লক্ষ কোটি টাকা আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ, যখনই চাইবেন তখনই পাবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ শরিয়া ভিত্তিক এই ব্যাংক থেকে আপনারা নিশ্চিন্তে আমানত রাখতে পারেন এবং নির্ভয়ে এই ব্যাংক থেকে বিনিয়োগ গ্রহণ করতে পারেন। গ্রাহক সেবায় ভিন্নতা আনতে EBL ও মাস্টার কার্ডের সঙ্গে অংশীদারিত্বে 3টি কো-ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো দেশের অন্যতম মোবাইল সেবাদানকারী অপারেটর বাংলালিংক। সোমবার রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনের বলরুমে এসব কার্ড উন্মোচন করা হয়। কার্ডগুলো হলো মাস্টার কার্ড, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, টাইটানিয়াম ক্রেডিট কার্ড ও প্রিপেইড ক্রেডিট কার্ড। বাংলালিংক গ্রাহকদের লয়্যালটি প্রোগ্রাম বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ডের মাধ্যমে বিশেষ অফার, কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবেন। সেই সঙ্গে এইসব কার্ডধারীরা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের লাউঞ্জে ফ্রি প্রবেশ করতে পারবেন। পোস্টপেইড গ্রাহকরা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটে পাবেন ছাড়, আর প্রিপেইড গ্রাহকরা প্রথম রোমিং রিচার্জে পাবেন 50% পর্যন্ত ছাড়।
খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর এবার পরাজয়। হাতে থাকা 2 ম্যাচে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষে। বৃহস্পতিবার উইন্ডিজ পরীক্ষার আগে নেট সেশনে পরিশ্রমে ব্যস্ত টাইগ্রেসরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে ব্যাটারদের জ্বলে উঠতেই হবে। তৌসিফুল হাসানের রিপোর্টে বিস্তারিত। নারী বিশ্বকাপ শুরুর আগে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রত্যাশার পালে হাওয়া দিয়েছিলেন টাইগার্সরা। তবে দ্বিতীয় ম্যাচেই বেরিয়ে আসে আসল চেহারা। ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় হাতছাড়া হয় বাংলাদেশের। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা। তবে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে দেখা গেছে মুর্শিদা, জ্যোতি, তাজ নেহারদের। ব্যাটারদের রান খরা কাটাতেই এই বাড়তি মনোযোগ। ম্যাচের আগ পর্যন্ত আরও সেশন পাচ্ছে টাইগ্রেসরা। সেগুলোকে কাজে লাগিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বাকি 2 ম্যাচে উইলো থেকে রান বের করার। প্রথম 2 ম্যাচে ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। দলকে ভালো শুরু এনে দিতে পারছেন না সাথী রানী দিলারা আক্তাররা। মিডল অর্ডারেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না কেউ। সবশেষ ম্যাচে সোবহানা মোস্তারি 44 রানের ইনিংস খেললেও তা ছিল ধীরগতির। তাই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হলে বড় স্কোর গড়তে হবে টাইগ্রেসদের। এজন্য ব্যাটারদের নিতে হবে বড় ভূমিকা। অন্যদিকে ব্যাটারদের তুলনায় বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছেন বোলাররা। 2 ম্যাচে উইকেট তুলে নেয়ার পাশাপাশি রানও আটকেছেন সমান তালে। নাহিদা, মারুফা, ফাহিমারা ইংল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকেও আটকে ফেলেছিলেন 118 রানেই। তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল ফেডারেশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আলোচিত নির্বাচনের তফসিল এটি। 26 অক্টোবর হতে যাওয়া নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে। 133 জন ভোটার বেছে নেবে আগামী 4 বছরের জন্য ফুটবলের ভবিষ্যৎ অভিভাবক হতে যাওয়া 21 জনের কমিটি। রাফিল ইসলাম রাতুলের জানাচ্ছেন বিস্তারিত। বাফুফে নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে স্বস্তি ফিরল দেশের ফুটবলে। 26 অক্টোবর নির্বাচনের দিন আগেই চূড়ান্ত। এবার গুরুত্বপূর্ণ দিনগুলোর কার্যক্রম ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর। 9 অক্টোবর মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই আনুষ্ঠানিকতার। এরপর 14 ও 15 তারিখ মনোনয়নপত্র দাখিলের পর 16 তারিখ হবে মনোনয়ন যাচাই বাছাই। 19 অক্টোবর সারাদিন ও 20 অক্টোবর দুপুর পর্যন্ত করা যাবে মনোনয়ন প্রত্যাহার। সেদিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব। মনোনয়নপত্রের দামেও আনা হয়নি কোনো পরিবর্তন। আগের মতোই সভাপতি পদের জন্য 1 লাখ, সিনিয়র সহসভাপতি পদের জন্য 75,000, সহসভাপতি পদের জন্য 50,000 ও সদস্য পদের জন্য 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিক নির্বাচনী বিধি মেনে এই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়া যাবে না। বয়স হতে হবে কমপক্ষে 25, ম্যাক্সিমাম 72। বাংলাদেশে নিবাসী হতে হবে। কোনো আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে হবে না এবং ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। 133 জন ভোটার বেছে নিবে 21 জনের কমিটি, যেখানে 1 জন সভাপতি, 1 জন সিনিয়র সহসভাপতি, 4 জন সহসভাপতি ও সদস্য বাকি 15 জন। বাফুফে নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞাগুলো স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। মিছিল, শোভাযাত্রা, মাইকিং, পোস্টারিং করা যাবে না, তবে লিফলেট বিতরণ করা যাবে। 26 অক্টোবর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বহুল আলোচিত বাফুফে নির্বাচন। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন শীর্ষ 50-এ। জায়গা পেলেন আরও 2 বাংলাদেশি। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানি কমলেও ভোগান্তি বাড়ছে নেত্রকোনা, শেরপুরে, জামালপুরে শহররক্ষা বাঁধে ভাঙন। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির সাময়িক বরখাস্ত। রংপুরের শহীদ আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।
পল্টন থানার হত্যা মামলায় সাবেক সচিব নজিবুর ও আমিনুলের রিমান্ড মঞ্জুর। রাকিব হত্যা মামলায় গ্রেফতার হাজী সেলিম, মানিক ও সৈকত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।